আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই ভালো রয়েছে। তোমাদের আজকে পড়ানো হবে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রকার মাটিগুলি দেখা যায় সেইগুলি সম্পর্কে। আসলে যে পশ্চিমবঙ্গের মাটির শ্রেণী বিভাগ কি, আর যে বিভিন্ন অঞ্চলে যে মাটিগুলো রয়েছে ডিস্ট্রিবিউশন, আর মাটির কিছু স্পেশাল ক্যারেক্টারগুলি সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা একটু মন দিয়ে শুনো। মাধ্যমিক তোমাদের দশম শ্রেণীতে যে ভারতের মাটির চ্যাপ্টার পড়ানো হবে সেইগুলির সঙ্গে কিন্তু এটার অনেকটাই সামঞ্জস্য রয়েছে। আমরা প্রথমেই জানি যে মাটি কাকে বলে। মাটি কি? যে শিলা থেকে মাটি সৃষ্টি হয়, সরাসরি শিলা থেকে হয় না। আগে শিলাগুলো ভাঙে আবহ বিকারের ফলে, তারপরে তার সঙ্গে বিভিন্ন প্রকারের জৈব পদার্থ, জল, এইগুলি মিশ্রিত হয়ে দীর্ঘ সময়ব্যাপী পড়ে থেকে মাটির সৃষ্টি হয়েছে। যে মাটি হচ্ছে এক প্রকারের ঝুরঝুরে পদার্থ, ঝুরঝুরে জৈব ও অজৈব পদার্থের সমষ্টি, যার ভিতরে উদ্ভিদ তার শেকড় প্রথিত করে জীবন ধারণ করতে পারে। সেই পদার্থকেই বলা হয় মাটি। এবার আসি আমাদের পশ্চিমবঙ্গে যে মাটি, বিভিন্ন প্রকার মাটিগুলি রয়েছে, বিভিন্ন বইতে বিভিন্ন প্রকার মাটি সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। যেভাবে আলোচনা থাক না কেন, আমরা সব থেকে নিখুঁত অংশে গিয়ে পৌঁছাবো, বা ছোট ছোট অংশগুলোকে মাটিগুলোকে বেশি বেশি পরিমাণে যদি ভাগ করি বা শ্রেণী বিভাগটা যদি একটু বেশি করি, তাহলে কিন্তু মাটির আসল ক্যারেক্টারগুলো বুঝতে পারবো। তাতে কিছু কিছু বইতে 4টি শ্রেণী বিভাগ রয়েছে, এখানে 7টি শ্রেণী বিভাগ করে দেওয়া হয়েছে। এই 7টি শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের যথাযথভাবে বলছি, শোনো। প্রথমেই দেখো পার্বত্য অঞ্চলের মাটি। আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল কোথায় আছে সেটা তো আমরা আগেই পড়েছি, এই উপরের অংশে আছে। এখানে রয়েছে দার্জিলিং জেলা, এখানে রয়েছে জলপাইগুড়ি জেলা, আর আলিপুরদুয়ার জেলার সামান্যটুকু অংশ। তবে দার্জিলিং জেলার ভিতরে আরো জেলা এখন নতুন করে হয়ে গেছে, যেমন কালিম্পং, দার্জিলিং, কালিম্পং, তারপরে জলপাইগুড়ি জেলার উত্তরাংশ। এইটুকু অংশে পার্বত্য মাটি দেখা যায় বা পার্বত্য অঞ্চলের মাটি। এই পার্বত্য অঞ্চলের মাটির একটা নির্দিষ্ট নাম রয়েছে। পার্বত্য অঞ্চলে যে মাটিগুলো দেখা যায় তাকে পটজল মাটি বলা হয়। পটজল মাটি, পার্বত্য অঞ্চলের মাটিকে পটজল মাটি বলে। পটজল মাটি কেন বলে? পর্বতের ঢালে বিভিন্ন প্রকার সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায়, আর বরফ গলা জল, তারপর বৃষ্টিপাতের জলের আধিক্য থাকে। এই সরলবর্গীয় বৃক্ষের পাতাগুলি পড়ে আর নিচের দিকে স্যাঁতস্যাঁতে অবস্থায় কিছুটা বিরাজ করে, যার প্রভাবে এক প্রকারের হিউমাস সৃষ্টি হয়। হিউমাস মানে জৈব পদার্থ, পচা জৈব পদার্থ, মানে উদ্ভিদ প্রাণীর বিভিন্ন দেহাংশ পচে যে কালো থকথকে রঙের এক ধরনের পদার্থ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় হিউমাস। হিউমাস সৃষ্টি হয় ওই পর্বতের ঢালে, আর ওই হিউমাস সৃষ্টি হয় যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হিউমিফিকেশন প্রক্রিয়া হিউমাস সৃষ্টি হয়। আর এই প্রক্রিয়ায় ধীরে ধীরে জৈব পদার্থগুলো মাটির উপর স্তর থেকে বি স্তরে গিয়ে, উপর স্তর থেকে নিচের স্তরে গিয়ে জমা হয়। যে জমা হয় হার্ড প্যান সৃষ্টি করে। হার্ড প্যান সৃষ্টি করে। এই মৃত্তিকাতে হার্ড প্যানও দেখা যায়। এই পুরো প্রক্রিয়াটাকে বলছে পটজলাইজেশন। এই জন্য এই পটজলাইজেশন প্রক্রিয়ায় পার্বত্য অঞ্চলে মাটির সৃষ্টি হয় বলে ওকে পটজল মাটি বলে থাকে। একটু আগে বললাম যে এই উপর থেকে নিচের স্তরে চলে যায়, মাটির কতগুলি সুস্পষ্ট স্তর থাকে এইরকম ভাবে। উপরের স্তরটাকে বলা হয় এ স্তর, নিচের স্তরটাকে বলা হয় বি স্তর, তারপরে সি স্তর, তারপরে ডি স্তর। এরকম ভাবে মাটির কতগুলি স্তর থাকে পরপর। এই স্তর থেকে জৈব পদার্থগুলো, হিউমাসগুলো ধীরে ধীরে পার্কুলেশন বা অনুস্রাবণ প্রক্রিয়ায় নিচের স্তরে চলে আসে। নিচের স্তরটা কিন্তু বেশি শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, উপরের স্তরটা কিন্তু হালকা হয়ে যায়। এইটাকেই বলছে হার্ড প্যান। এই মৃত্তিকাতে হার্ড প্যান দেখা যায়। আর পার্বত্য অঞ্চলের মাটির গভীরতা কিন্তু খুবই কম থাকে,
জেনারেলি পার্বত্য অঞ্চলের মাটির গভীরতা 20 থেকে 50 সেমি হয়, 20 থেকে 50 সেন্টিমিটারের কাছাকাছি হয়। আর এই যে পার্বত্য অঞ্চলের মাটিতে বিশেষ করে একটু যেহেতু জলের প্রভাবটা বেশি, আমরা জানি বরফ গলা জল রয়েছে, তারপরে শৈলক্ষে বেশি বৃষ্টিপাতও হয়, মানে 400 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়, গড়ে 300 সেন্টিমিটার এইটুকু অংশে। এই জন্য এখানকার মাটি কিন্তু আম্লিক। আমরা জানি যে যেখানে জলের পরিমাণ বেশি থাকবে সেই অঞ্চলে মাটিটা কিন্তু আম্লিক হবে। কিন্তু আম্লিক নিচের অংশটা বেশি আম্লিক, এই বি স্তরটি, আর এই স্তরটা কিন্তু আবার কিছুটা ক্ষারকীয় হয়ে যায় বেশি বেশি পরিমাণে পার্কোলেশন বা সিপেজ প্রক্রিয়ার ফলে বা অনুস্রাবণ প্রক্রিয়ার ফলে উপর থেকে নিচের দিকে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে নিচের দিকে ঢুকে গেলে। আর এই মৃত্তিকাতে কিন্তু জৈব পদার্থের পরিমাণটা বেশি থাকে, কারণ যে এখানে যদি সবুজ স্বাভাবিক উদ্ভিদের পরিমাণটা বেশি থাকে, মানে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, আর ওখানে মানে কৃষিকাজ অল্প হয়, মানুষের মানে প্রকোপ কম রয়েছে, ঘরবাড়ির পরিমাণ কম, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এই জন্য জৈব পদার্থের পরিমাণটাও বেশি থাকে। তবে এখানে কিছু অজৈব পদার্থ থাকে, মিশ্রিত থাকে, যেমন এই মাটিতে লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, যেমন লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে ফসফরাস, এইগুলোর পরিমাণ কিন্তু বেশি থাকে। একটা কথা বলি যে এই মাটিতেই আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি পরিমাণে চা চাষ হয়, সব থেকে বেশি চা চাষ হয়। এই চা চাষ হওয়ার কারণ, আর আমরা জানি যে দার্জিলিং চা পৃথিবীর বিশ্ববিখ্যাত চা বা সুগন্ধে মানে পৃথিবীর বিখ্যাত চা। এই বিখ্যাত চা হওয়ার কতগুলি কারণ রয়েছে। একটা হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম। এই মাটিতে ফসফরাস আর পটাশিয়ামের পরিমাণ বেশি থাকার কারণে এখানকার চা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। এরপরে আসি তরাই অঞ্চলের মাটি সম্পর্কে, যে তরাই অঞ্চলের মাটি কিরকম, তরাই অঞ্চলটি কোথায়। আমরা কিন্তু তরাই অঞ্চল সম্পর্কে পড়েছি, যে তরাই অঞ্চলটি কোথায়, এই পর্বতের ঠিক পাদদেশীয় অংশে নিচের দিকে তরাই অঞ্চলের তরাই সমভূমি সম্পর্কে আমরা পড়েছি, এইটুকু অংশে, এইটুকু। এই তরাই কথাটির অর্থ আমরা পড়েছি স্যাঁতস্যাঁতে জলমগ্ন ভূমি। এইটুকু অবস্থান কোথায় করছে, এইটুকু রয়েছে জলপাইগুড়ি জেলায়, আলিপুরদুয়ার জেলায়, আর কিছুটা রয়েছে কোচবিহার জেলার উত্তরাংশে সামান্যটুকু। মানে এইটা দিয়ে প্রবাহিত হয়ে গেছে উত্তরবঙ্গের প্রধান নদী, যার নাম তিস্তা। এই তিস্তা নদীর ডান পারে আর বাম পারে, দুই পারে রয়েছে। এখানে আরো নদী রয়েছে, তিস্তা, তোরসা, জলঢাকা, সংকোচ, কালজারি, এই সমস্ত নদীগুলি রয়েছে। এখানে যেহেতু পর্বতের পাদদেশীয় অংশে আর উপর থেকে ধীরে ধীরে বরফ গলা জলগুলো নিচের দিকে এসে কিন্তু জলমগ্ন অবস্থায় থাকে, তার জন্য এই মাটিটি কিন্তু জলাভূমির মাটিও বলা হয়, এবং কালো বোধযুক্ত মাটি। গ্লেইজেশন প্রক্রিয়ায় কিন্তু এই তরাই অঞ্চলের মাটি সৃষ্টি হয়েছে। তরাই অঞ্চল যেহেতু সবসময় জলমগ্ন থাকে, পর্বতের ফুট হিল পজিশনে পর্বত থেকে বিভিন্ন প্রকার নুড়ি, বালি, কাঁকর এইগুলো বয়ে এসে সৃষ্টি হয়। এই জন্য এই মাটির গভীরতা কিন্তু একটু বেশি হয়, 50 সেন্টিমিটার, 50 থেকে 75 সেন্টিমিটার মাটির গভীরতা। আর যেহেতু জলজ পরিবেশে থাকে, এই জন্য এই মাটি কিন্তু আম্লিক প্রকৃতির। আর এই মাটিটাতে যেহেতু এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, ঘন চিরসবুজ অরণ্য, তার জন্য জৈব পদার্থের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। এই জন্য এই মাটির রংটা কিন্তু কিছুটা ধূসর থেকে কালো, বা কিছুটা কালো রঙেরই। যেহেতু এই জলাভূমির মাটি, তোমরা দেখবে জলাভূমির মাটি যেখানে থাকবে অ্যাকচুয়ালি সেখানে পচে, গ্লেইজেশন প্রক্রিয়ায় পচে সেখানে বোধযুক্ত মাটির সৃষ্টি হবে। অ্যাকচুয়ালি এখানকার মাটিগুলোকে বলা হয় পিট মাটি। পিট মাটি বলতে পুরোপুরি পিট মাটি নয়, তবে পিট জাতীয় মাটি এই তরাই অঞ্চলে দেখা যায় বিশেষ করে।
আর এই মাটিতে প্রধান যে চাষ হয় সেটা হচ্ছে ধান চাষ হয়। ধান, তারপরে বিভিন্ন প্রকারের শাকসবজিও চাষ হয়। এটা তরাই অঞ্চলের মাটিতে। এরপরে আসি সমভূমি অঞ্চলের পলি মাটি। এই সমভূমি অঞ্চলের পলি মাটি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের শস্য ভান্ডার। মানে এই পলি মাটি কিন্তু সব থেকে বেশি পরিমাণে, পলি মাটিতে সব থেকে বেশি পরিমাণে কৃষি কাজ করা হয়ে থাকে। আমরা আগে জানি যে এই পলি মাটি রয়েছে কোথায় কোথায়। সমগ্র এই তরাই অঞ্চল বাদ দিয়ে আর ওই উত্তর পার্বত্য অঞ্চল বাদ দিয়ে এখানে রয়েছে কুচবিহার, উত্তর চব্বিশ পরগনা, কুচবিহার, উত্তর দিনাজপুর, তারপরে মালদহ, তারপরে এইদিকে চলে আসো এতটুকু অংশে। মালদহ আর এদিকে দক্ষিণ দিনাজপুরে কিন্তু কিছু কিছু অন্য মাটি রয়েছে, মাটিটা লাল মাটি রয়েছে, একটু পরে বলছি এটুকু সম্পর্কে। এই সমভূমি অঞ্চলের পলি মাটি কুচবিহার, উত্তর দিনাজপুর, তারপরে রয়েছে মালদহ, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। একদম এটা পুরোপুরি পলি মাটি। কিছু কিছু রয়েছে এইদিকে বর্ধমান জেলায়, হুগলি জেলায়, হাওড়া জেলায়, এইগুলোতেও কিন্তু কিছু কিছু পরিমাণে এই পলি মাটি রয়েছে। এবার আসি যে এই পলি মাটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো। এই পলি মাটির সৃষ্টি হয়েছে পুরোপুরিভাবে নদীর সঞ্চয় কাজের ফলে। এই জন্য এই মাটিতে পলির পরিমাণটা কিন্তু বেশি। আর এই পলির পরিমাণ বেশি হওয়ার কারণে এই মাটিটা কিন্তু মাটি কিন্তু 3 রকমের উপাদান দ্বারা গঠিত: পলি, বালি, কাদা। এই মানে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত হওয়ার কারণে এখানে কিন্তু পলি, বালি আর কাদার পরিমাণটা মোটামুটি ভাবে সামঞ্জস্য রেখেছে। এইটুকু অংশে যে মাটিটা দেখা যায় তাকে বলা হয় দোআঁশ মাটি। দোআঁশ মাটি, এই দোআঁশ মাটি সূক্ষ্ম দোআঁশ থেকে স্থূল দোআঁশ প্রকৃতির। সূক্ষ্ম দোআঁশ থেকে স্থূল দোআঁশ। সূক্ষ্ম মানে কি অতি ক্ষুদ্র ক্ষুদ্র, স্থূল মানে কি একটু বড়। কোথাও একটু বেশি সূক্ষ্ম সূক্ষ্ম, একটু কোথাও হালকা বড় আকৃতির এর কণাটি। তোমরা দেখে যে এই মাটিটা প্রধানত পলি মাটি বললেও এখানে কিন্তু 2 রকমের মাটি দেখতে পাওয়া যায়। কোথাও একটু হালকা লাল মাটি এই পলি মাটি, আবার কোথাও বাদামি মাটি, হালকা বাদামি থেকে নীল মাটি, কিছুটা হালকা নীল মাটি। এই মাটিগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুসারে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাদার আর একটা হচ্ছে ভাঙর। একটা খাদার আর একটা ভাঙর। এই খাদারটা কি আর ভাঙরটা কি, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো। খাদাটা হচ্ছে যেখানে নদী রয়েছে, এই নদীর কিনারায়, একদম নদীর কাছাকাছি, যেখানে প্রতি বছরই বন্যার জল ঢোকে। অ্যাকচুয়ালি নবীন পলি মাটি বা নতুন পলি মাটি। এই নতুন পলি মাটিকে বলা হয় খাদার। এই খাদারের রংটা কিন্তু একটু হালকা হালকা বাদামি থেকে হালকা নীল রঙের। আর এই ভাঙরের রংটা কিন্তু কিছুটা হালকা লাল, এটা কিন্তু একটু দূরের দিকে অবস্থান করে। এই মাটিগুলো বিশেষ করে খাদার। এটা বদ্বীপ অঞ্চলের মাটি, গঙ্গার তীরে ধারে, মালদাতেও কিছু দেখা যায়। যেটুকু অংশকে বলা হয় দিয়ারাম অঞ্চল, মালদার এইটুকু অংশকে বলা হয় দিয়ারাম অঞ্চল, কালিয়াচক 1, 2, 3 এটুকু অংশকে এখানে কিন্তু এই খাদার মাটি দেখতে পাওয়া যায়। আর ভাঙরটা কি, ভাঙরটা একটু দূরের দিকে, মানে উচ্চভূমি মাটি, যেখানে বন্যার জল কিন্তু এখন আর পৌঁছাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি প্রাচীন পলি মাটিকে বলা হয় ভাঙর।
এই ভাঙরের রং কিন্তু কিছুটা হালকা লাল, ভাঙরের রং কিছুটা হালকা লাল, যেখানে কিন্তু বন্যার জল আর পৌঁছাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রাচীন পলি মাটি। এই মাটিতেই আমরা জানি যে বিভিন্ন প্রকারের ধান, গম, পাট, শাকসবজি ইত্যাদি সব থেকে বেশি পরিমাণে চাষ করা হয় এই মাটিতে, পলি মাটিতে। আর পলি মাটি যে কোনো ফসলের পক্ষে কিন্তু মানে অনুকূল অবস্থা সৃষ্টি করে, বা যে কোনো ফসলই পলি মাটিতে হতে পারে, হয়তো কিছু কিছু স্পেশাল ফসল ছাড়া, যেমন পাট, চা, তুলো, এইগুলো ছাড়া। এরপরে আসি মালভূমি অঞ্চলের লাল ও কাকর মাটি। আমরা জানি যে এইটুকু অংশে রয়েছে মালভূমি অঞ্চল, এইটুকু অংশে, এইটুকু অংশে অবস্থান করছে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া জেলা, এদিকে রয়েছে বীরভূম জেলায় কিছুটা কিছু কিছু অংশে। এইটুকু অংশের মাটিটাকে কাঁকর মাটিও বলা হয়, কাঁকর মাটি। এর মাটির রং কিন্তু কিছুটা লাল রঙের। এই অঞ্চলের এই মাটিগুলোতে জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম, মানে জল ধারণ করতেই পারে না, যেহেতু কাঁকর মাটি জলটা হয় নিজের দিকে প্রবেশ করে দিবে, না হলে ধৌতকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে চলে যাবে। এই মাটিতে কিন্তু জৈব পদার্থের পরিমাণটাও খুবই কম। এই মাটিটা হচ্ছে অনুর্বর, অনুর্বর থাকলে সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদগুলোর সংখ্যা পরিমাণ খুবই কম হবে, যার কারণে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণটাও কম। আর এই মাটিটার রং কিন্তু লাল রঙের, হালকা লাল রঙের। আর এই মাটিতে কিছুটা পরিমাণে ফসফেট থাকতে পারে, ফসফেট জাতীয় থাকে। আমরা একটু শুনে যে এখানে পার্বত্য অঞ্চলে যে মাটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু ফসফেটের পরিমাণ বেশি, ওই জন্য ওখানে চা চাষ করা হচ্ছিল। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু ফসফেট থাকার কারণে তোমরা শুনবে বা বিভিন্ন হয়তো বইগুলোতে পড়বে, নবম শ্রেণীতে হয়তো হতে পারে, যে আমাদের এই যে অযোধ্যা পাহাড় রয়েছে, এই অযোধ্যা পাহাড়ে কিন্তু চা চাষ শুরু হয়েছে। এরপরে আসি ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট কিন্তু একটু আলাদা প্রকৃতির মাটি এই সমস্ত মাটিগুলি থেকে। এর ল্যাটেরাইট মাটি সৃষ্টি হবে যেখানে দেখা যাবে ঢালু জমি, ঢালু ভূমি, বিশেষ করে সেখানে থাকবে গ্রানাইট আর নিঃশিলা। এই মাটিটাও কিন্তু গ্রানাইট নিঃশিলা থেকে সৃষ্টি হবে, ওই লাল কাঁকর মাটি। এই মাটিটাও গ্রানাইট নিঃশিলা দ্বারা গঠিত হবে মাটিটা, ভূমিটা। হালকা ঢালু অংশ থাকতে হবে, সেখানে বৃষ্টিপাত হতে হবে প্রায় 100 সেন্টিমিটারের বেশি, মানে কতগুলি আদর্শ অবস্থা, কিন্তু 100 সেন্টিমিটার থেকে বেশি বৃষ্টিপাত হতে হবে। আর বৃষ্টির জল এই মাটির উপর দিয়ে ধৌতকরণ প্রক্রিয়ায় কিন্তু ধুয়ে চলে যাবে, মানে মাটির উপর দিয়ে যাবে। উপর দিয়ে যাওয়ার ফলে কি হয়, সেখানে যে হালকা সিলিকা জাতীয় পদার্থ, হালকা সিলিকা জাতীয় পদার্থগুলো, সিলিকা জাতীয় পদার্থগুলো কিন্তু থাকবে না, বয়ে চলে যাবে। আর ভারী যেগুলো অদ্রবণীয়, জলের সঙ্গে দ্রবণ হতে পারে না, এমন ধরনের পদার্থ যেগুলোকে বলা হয় সেস্কুই অক্সাইড, সেস্কুই অক্সাইড। এর মধ্যে অ্যালুমিনিয়াম, লোহা, এইগুলো অ্যালুমিনিয়াম আর লোহা, এইগুলোকে সেস্কুই অক্সাইড বলে। এগুলো কিন্তু এর সঙ্গে মিশ্রিত অবস্থায় জলের সঙ্গে যেতে পারে না। এইগুলোই পড়ে থেকে এক ধরনের শক্ত মাটি সৃষ্টি হয়, লাল রঙের। লাল রঙটা হয় কার কারণে? এই লোহার কারণে বা ফেরাস অক্সাইডের কারণে। অ্যালুমিনিয়াম অক্সাইড আর ফেরাস অক্সাইড, এই দুটোকেই বলছে সেস্কুই অক্সাইড। এইগুলো পড়ে থেকে এক রকমের থকথকে কাদার স্তর সৃষ্টি করে। এই কাদার স্তরগুলোকে বলা হয় টেরা রোসা। কাদার এই অ্যালুমিনিয়াম আর লোহা অক্সাইডে যে কাদাটা সৃষ্টি করে সেটাকে বলা হয় টেরা রোসা, এটাকে বলা হয় টেরা রোসা।
আর টেরারোসা গুলো শুকিয়ে যখন এক ধরনের কঠিন তল সৃষ্টি হয়, শক্ত ভূমি সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ডিউরিকাস্ট। ডিউরিক্রাস্ট, ডিউরিক্রাস্ট বা ডিউরিক্রাস্ট বলা হয়, ইংরেজিতে ডিউরিক্রাস্ট বলা হয়। তাহলে ডিউরিক্রাস্ট কি? অ্যালুমিনিয়াম, এই ল্যাটেরাইট বৃষ্টিপাত, আর্দ্র বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মানে ধৌতকরণ প্রক্রিয়া সিলিকা জাতীয় পদার্থগুলো চলে গিয়ে অ্যালুমিনিয়াম আর লোহা দ্বারা গঠিত এক ধরনের যে শক্ত কঠিন তল সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ডিউরিক ক্রাস্ট। তো এখানে কিন্তু এই টেরারোসা সেসকুই অক্সাইডের পরিমাণটা বেশি থাকে এই মাটিতে, ধৌতকরণ প্রক্রিয়ায় কিন্তু চলে যায় বলে এই মাটিতে কিন্তু সেই রকম ধরনের ফসল চাষ হয় না। অ্যাকচুয়ালি অনুর্বর মাটির কাছাকাছি চলে আসে, যেহেতু সিলিকা জাতীয় পদার্থগুলো, ক্যালসিয়াম অক্সাইডগুলো চলে যায়। আর এই মাটিতে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি দরকার হয়, এই জন্য মাটিটা হয়ে যায় আম্লিক মাটি। মাটিটা হয়ে যায় আম্লিক মাটি। এই মাটিতে কিছু সার টার প্রয়োগ করে ধান বা শাকসবজিগুলো কিন্তু চাষ করা হয়ে থাকে। কিছু তামাক চাষ করা হয়ে থাকে, তারপরে কিছু আলু, এইগুলো চাষ হতে পারে। তবে এখানে কিছু সার প্রয়োগ করতে হয়। তামাক, আলু, ধান এইগুলো চাষ করতে গেলে কিছু জৈব সার বা কিছু রাসায়নিক সারও প্রয়োগ করতে হয়, নাহলে কিন্তু ফসল খুব ভালো হয় না। একটা কথা বলি যে এই ল্যাটেরাইট কথাটি এসেছে ল্যাটার থেকে, যার শব্দের অর্থ হলো, এই ল্যাটার শব্দের অর্থ হলো, একটা ল্যাটার শব্দের অর্থ ইট। এই ল্যাটেরাইট কথাটি এসেছে ল্যাটার থেকে। ল্যাটার থেকে, যার অর্থ ইট। এই কথাটি হয়তো পরীক্ষাতে আসতে পারে, ল্যাটার শব্দের অর্থ কি, বুঝতেই পারছেন, ইটের মতো শক্ত মাটি। তাহলে ল্যাটেরাইট মাটি কোথায় কোথায় দেখা যায়? এইটুকু অংশে, এইটুকু অংশে। এখানে রয়েছে বাঁকুড়া, এখানে রয়েছে পুরুলিয়া জেলার কিছু, পুরুলিয়া জেলাতে কিছুটা হালকা জায়গায় জায়গায় রয়েছে, বেশিরভাগ রয়েছে বাঁকুড়া, এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে রয়েছে এখানে বর্ধমান জেলা, এখানে রয়েছে নদিয়া জেলা। এইটুকু অংশে ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। এইটুকু ল্যাটেরাইট মাটির স্থান, এইটুকু। তো পরীক্ষাতে আসবে ল্যাটেরাইট মাটি কাকে বলে যদি আসে, তো প্রথমে বলে ল্যাটেরাইট কথাটি ল্যাটার থেকে এসেছে, যার অর্থ ইট, ইটের মতো শক্ত মাটি। তো অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বা আর্দ্র বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মাটির ধৌত প্রক্রিয়ার ফলে, শিলার ভূমির উপরিস্তর থেকে ধৌত প্রক্রিয়ার ফলে যে শক্ত ইটের মতো মাটির সৃষ্টি হয়, সেসকুই অক্সাইড দ্বারা শক্ত ইটের মতো মাটির সৃষ্টি হয়। এই মাটিকে বলা হয় ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটির রং লাল রঙের। লাল হওয়ার কারণ যেখানে এই লোহা বা ফেরাস অক্সাইড রয়েছে। এছাড়াও ল্যাটেরাইট মাটিতে বক্সাইড থাকে। তাছাড়া এই ল্যাটেরাইট মাটিতে জৈব পদার্থ নাইট্রোজেন, ফসফেট বা ফসফরাস এর পরিমাণ কিন্তু খুবই কম থাকে, এই জন্যই মাটিটাও কিছুটা অনুর্বর প্রকৃতির হয়। এবারে আসি লাল মাটি সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হয় রেড সয়েল। লাল মাটি প্রধানত ভাঙর আর ল্যাটেরাইট মাটির মিশ্রিত রূপ। এই ভাঙর প্লাস ল্যাটেরাইট। ল্যাটেরাইট মাটির সম্মিলিত রূপ। এই লাল মাটি লক্ষ্য করা যায় এইটুকু অংশে। এখানে রয়েছে দক্ষিণ দিনাজপুর আর এদিকে রয়েছে মালদার পূর্বাংশে। মালদায় যদি তোমরা ওই পোপড়া বা রানীগঞ্জ, বুলবুলচন্ডী এইগুলোতে যাও, তাহলে কিন্তু ওখানে লাল মাটি দেখতে পাবে। আবার এদিকে মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমানের
কিছু কিছু অংশে, বিশেষ করে মুর্শিদাবাদের পশ্চিমাংশে যদি যাও, মুর্শিদাবাদের পশ্চিমাংশে, তারপরে বীরভূমের পূর্বাংশে, এই সমস্ত বর্ধমানের পূর্বাংশে যদি যাও, তাহলে কিন্তু তোমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাবে। এখানে গভীর আবহ বিকারের ফলে সৃষ্টি হয়েছে। এই মাটিতে লোহার পরিমাণ কিন্তু বেশি, আর এই মাটিতে জলের কিন্তু পর্যাপ্ততা রয়েছে, জল ধারণ ক্ষমতা রয়েছে। এই জন্য এই মাটিটা কিন্তু অনেকটাই উর্বর মাটি। আর এই উর্বর মাটিতে কিন্তু ধানের চাষটা খুব ভালো হয়। ধান, সর্ষে, এই রকম জাতীয় ফসলগুলো খুব ভালো হয়। এরপরে আসি এইটুকু অংশে, উপকূলীয় অঞ্চলের মাটি, একে বলা হয় লবণাক্ত মাটি, লবণযুক্ত মাটি। এইটুকু অংশে সমুদ্রের জোয়ার ভাটা হাত চলে। জোয়ারের সময় জল ছাপিয়ে যায়, আবার ভাটার সময় জল নিচের দিকে নেমে যায়। এই জল উঠানামা করার ফলে এখানে কিন্তু এক প্রকার গভীর মাটি সৃষ্টি হয়েছে, গভীর গর্ত বিশিষ্ট। আমরা জানি এখানে রয়েছে মোহনা অঞ্চল, বদ্বীপ অঞ্চল। এই গঙ্গা নদী এখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করে এই অঞ্চলটি সৃষ্টি করেছে এবং করেই যাচ্ছে। এখনো এটুকু হচ্ছে অ্যাক্টিভ ডেল্টা বা সক্রিয় বদ্বীপ। এই জন্য এখানে মাটির গভীরতা কিন্তু খুব বেশি। আর এই মাটির মানে কণাগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম। এই কণাগুলি সূক্ষ্ম সূক্ষ্ম হওয়ার কারণ হলো কি, যে এই নদীটা, এখানে নদীর গতিবেগ সব থেকে কম থাকে মোহনা অঞ্চলে। বড় বড় স্থূল বা বড় পদার্থগুলো উপরের দিকে থেকে যায়, আর কেবলমাত্র সূক্ষ্ম কণাগুলোই মোহনা অঞ্চলে কিন্তু আসতে পারে। এই জন্যে এইগুলো অংশে মানে কাদা কণার পরিমাণটা বেশি হয়, সূক্ষ্ম সূক্ষ্ম। এখানকার মাটিটাই কিন্তু লবণাক্ত বা ক্ষারধর্মী মাটি। যদি পরীক্ষাতে আসে যে পশ্চিমবঙ্গের কোথায় লবণাক্ত মাটি দেখতে পাওয়া যায়, তাহলে সুন্দরবন অঞ্চলে বা উপকূলবর্তী অঞ্চলে। আর এই মাটিটাকে আবার বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মাটি, শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। কারণ যে এখানে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে, এইগুলো কিন্তু তাদের অভিযোজনগত মানে ক্যারেক্টার চেঞ্জ করে এখানে থাকে। যেমন তেমন আমাদের স্বাভাবিক উদ্ভিদগুলো রয়েছে, এইগুলো কিন্তু সেখানে বাস করতে পারে না। কারণ যে মানে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কেন বলছে, যে শারীরবৃত্তীয় কার্যাবলী চালার জন্য যে পরিমাণ জলের দরকার হয়, সেই পরিমাণ জল কিন্তু ওই মাটির বা ওই মৃত্তিকা থেকে উদ্ভিদ গ্রহণ করতে পারে না। পর্যাপ্ত জল রয়েছে, অথচ অতিরিক্ত লবণাক্ততার কারণে কিন্তু উদ্ভিদ সেই জলকে মানে তার দেহে শারীরবৃত্তীয় কাজে লাগাতে পারে না। এই জন্য জল থাকা অবস্থাতেও অতিরিক্ত লবণতার কারণে ওই উদ্ভিদকে বলছে শারীরবৃত্তীয়, ওই মাটিকে বলছে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। পরীক্ষাতে যদি আসে যে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে, তাহলে মোহনা উপকূলবর্তী অঞ্চলের যে লবণাক্ত মাটি দেখতে পাওয়া যায়, সেইগুলিতে পর্যাপ্ত পরিমাণ জল থাকা সত্ত্বেও উদ্ভিদ তাদের জীবন ধারণের বা জৈবিক কার্যাবলী চালানোর জন্য, যে শারীরবৃত্তীয় কার্যাবলী চালানোর জন্য যে জলের প্রয়োজন হয়, সেটা শোষণ করতে পারে না বলে এই লবণাক্ত মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে। আর এই মাটিতেও কিছু পরিমাণে ধান চাষ করা হয়ে থাকে, এছাড়াও কিছু শাকসবজি চাষ করা হয়। বিশেষ করে এইটুকু অঞ্চলে মাছ চাষটাই বেশি হয়। মাছগুলির ভিতরে সব থেকে বেশি পরিমাণে চাষ করা হয় চিংড়ি। তোমরা যদি কোনোদিন সুন্দরবন অঞ্চল ঘুরতে যাও, সেখানে কিন্তু দেখতে পাবে চিংড়ির চাষ, আর চিংড়ি কিন্তু সেখানে খুব সস্তাতেই পাওয়া যায়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তোমরা এই ছোটোখাটো এই মাটির শ্রেণী বিভাগ ছাড়াও যে ছোটোখাটো বিষয়গুলো বললাম, যেমন ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়, তারপরে পর্জলাইজেশন প্রক্রিয়ায় পর্জল মাটির সৃষ্টি হয়, ল্যাটেরাইজেশন কি, পর্জলাইজেশন কি, হিউমাস কি, সেসকুই অক্সাইড কি। সেসকুই অক্সাইড বলতে অ্যালুমিনিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম আর ফেরাস অক্সাইড দুটোকে একসাথে বলা হয় সেসকুই অক্সাইড। টেরারোসা কি, ডুরিক্রাস্ট কি, এগুলো পরীক্ষাতে আসতেই পারে। খাদার কি, ভাবর কি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।